জুলাই আন্দোলন দমনে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। এতেই আসে পরিবর্তন, বিবিসির হার্ড টকে ভোলকার টুর্ক। রাজনৈতিক পট পরিবর্তনেও থামেনি সড়ক ফুটপাতে দখলবাজি। শুধু গুলিস্তানেই বছরে চাঁদাবাজি, অর্থ শত কোটি টাকা। যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন, ব্যাপারটা এরকম না। তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর, শিপিং এজেন্ট বিরোধ। শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হওয়ায় ভোগান্তি। এবং সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অবসরের ঘোষণা কাম্য নয়, বলছেন বিশ্লেষকরা। খেলোয়াড় ও বিসিবিকে সতর্ক হওয়ার তাগিদ। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলার সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ। সেনাবাহিনী সেই সতর্কবার্তা আমলে নিয়েছিল বলেই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন সম্ভব হয়েছে, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে বুধবার প্রকাশিত পর্বে সমসাময়িক বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। আন্তর্জাতিক বহুমুখী মানবাধিকার ব্যবস্থা ছোট বড় বিভিন্ন দেশ আদৌ আমলে নিচ্ছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠলে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেন টুর। জানান, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের দমন ও নিপীড়ন কার্যক্রমে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। বলা হয়, দমন পীড়নে জড়িত হলে বাংলাদেশ আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। তুর্কের মতে সেনাবাহিনী সে সতর্কতা আমলে নিয়েছিল বলেই পতন হয় শেখ হাসিনা সরকারের। গণ অভ্যুত্থানের মতো বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের পরও থামেনি নগরীর সড়ক ও ফুটপাতে দখলবাজি ও চাঁদাবাজি। বিশেষ করে দেখা গেছে নগরীর ব্যস্ততম যোগাযোগ কেন্দ্রগুলোর অন্তত ৮০% সড়ক দখলে থাকায় তীব্র যানজট, অচলাবস্থা তৈরি হয় পুরো নগরীতে। অনুসন্ধানে দেখা যায়, শুধু গুলিস্তানে বার্ষিক চাঁদাবাজির পরিমাণ অন্তত অর্ধশত কোটি টাকা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুরো নগরীতে এইসব অবৈধ দখলদারিত্ব রাজনৈতিক দুর্বৃত্তায়নের সুযোগ তৈরি করেছে। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। চলছে চাঁদা আদায়। কিসের টাকা দিলাম? এনে তত্ত্বাবধান আছে, এদের দিকে টাকা দিলাম। রাজি না হলে হবে এই পরিণতি। সকালের গুলিস্তানের এই ফাঁকা সড়ক, বেলা গড়াতেই যে বাজার, তার পেছনে অনেক হিসেব আছে, রাজনীতি আছে, ভয় আছে, ক্যামেরা দেখলে উচ্ছেদের অভিনয়, ইঁদুর বেড়াল খেলা। আমি এদিকে ওই পাশে যাবো, আবার আগের মতো বসে যাবে। এই প্রতিদিন ৩-৪ বার করে আমরা ওঠানোর পরেও ওরা, এটা তো পার্মানেন্ট সলিউশন না। নগরীর প্রাণকেন্দ্রে যান চলাচলের জন্য যে সড়ক, সেখানে যে বাসটিকে মনে হচ্ছে উহলে বাজারে ঢুকে পড়া কোনো বাহন, সে চিত্র প্রতিদিনের। দুপুর গড়ানোর পর এসব সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, একজনের হেঁটে যাওয়াই দায়। প্রতিদিন অফিস ধরার সময় থেকে অফিস ফেরা পর্যন্ত পুরো সময়টাতে গুলিস্তানের এই অচলাবস্থার ভুক্তভোগী কে নয়? দুই সাইডে হকারের লেগে তো যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। ৫ আগস্টের আগেও যাচ্ছিল, ৫ আগস্টের পরে ওই সেমই অবস্থা। আমি এখনই যাচ্ছিলাম, ওই দিক দিয়ে যাইতে পারি না, আবার রিটার্ন করে এদিকে আসলাম। রাস্তাটা তো, এটা তো একটা ফুটপাত, ব্যবসায়ীদের, চাঁদাবাজদের আস্থানা এটা। কিন্তু কেন গুলিস্তানের সবগুলো সড়ক দখলে, তার উত্তর পাওয়া যায় আওয়ামী লীগ সরকারের সময়ের এই হিসেবের দিকে তাকালে। আপাত দৃষ্টিতে সরকারি জায়গা পেয়ে বসে পড়া সারি সারি হকার মনে হলেও বাস্তবে এখানে প্রতিটি জায়গা নির্ধারিত। প্রতি 50 ইঞ্চি জায়গা মিলিয়ে এক একটি ভিটি, ভ্যান বা দোকান। 5 আগস্টের আগ পর্যন্ত বছরে 70,000 থেকে 1 লক্ষ টাকা এককালীন এবং প্রতিদিন 30 থেকে 100 টাকা পর্যন্ত তাদের খাজনা দিতে হতো প্রতিটি ভিটি বাবদ। কোনোটা অ্যাডভান্স নেওয়া, কোনোটা হয়তো ওই যে ডেলি বেসে নেওয়া, 200, 300, 500 এরকম করে প্রতিদিন নেওয়া হয়।
গুলিস্তান মনুমেন্ট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সংযোগ করা এই সড়কটুকুতেই এমন ভিটি আছে প্রায় 200টি, যা থেকে প্রতি বছর আয় প্রায় 3 কোটি টাকা। সিটি কর্পোরেশনের এসব সড়ক ফুটপাত দখল করে আসলে এমন ভিটি কত আছে এই গুলিস্তানে তার কোনো হিসাব নেই সংস্থাটির কাছে। তবে আমরা হিসাব করে দেখেছি, সব মিলিয়ে এখানে এমন ভিটির সংখ্যা হবে প্রায় 3000। এবং সরকারি সড়ক ব্যবহার করে এই গুলিস্তান থেকে একদিনে চাঁদাবাজির পরিমাণ কমপক্ষে 3 লক্ষ টাকা। বছর শেষে এই গুলিস্তান থেকেই বিভিন্নভাবে চাঁদাবাজির পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। কিন্তু 5 আগস্টের পর তো আওয়ামী লীগ নেই, তাহলে তাদের জায়গায় কারা? ভয়ে সামনাসামনি সব ঠিকঠাক বললেও গোপনে ভেসে আসে অনেক আক্ষেপ। প্রশাসন ভাগ পাইয়েই নীরব থাকে, উপরের থেকে চাপ দিলে একটু উঠাই দেয়, কতক্ষণ পর আবার বসে যা। বাইতুল মোকাররমের সামনে থেকে ঢাকা ট্রেড সেন্টারের চত্বর পাশ পর্যন্ত প্রায় আপনার হাজার হাজার দোকান। আপনি আইসেন, আপনার পিছিয়ে আমরা মিছিল মিটিংয়ে যেতে হবে, আমি এখানে দোকানদারি করি। পরিচয় গোপন করে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় আরও কিছু তথ্য। অনুসন্ধানে আমরা দেখি পুরো গুলিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ন্ত্রণ করছে রাজনীতির বিভিন্ন পক্ষ। এর মধ্যে জাতীয় স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম ইউনিট বিএনপি ও যুবদলের পরিচয় নিয়ন্ত্রণ করে SM আব্বাস ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত মিজানুর রহমান টিপু। মনে করেন মনুভাই হইতে আছে, মনে করেন আরো বড় বড় নেতারা আছে, স্বেচ্ছাসেবক দলের আছে, যুব দলের আছে, সবাই ভাগ পাইবে। গুলিস্তান নাট্যমঞ্চ পার্ক ও পশ্চিম পাশের ফলপুরটি নিয়ন্ত্রণ করা হয় যুবদলের নামে। বিএনপির বড় নেতাদের পরিচয় দেয়, কিন্তু আসলে কোনো তারা বিএনপির বড় নেতা না। একইভাবে নিয়ন্ত্রণ আছে মুক্তাঙ্গন ও পল্টন মোড়ে। বায়তুল মোকাররমের লিংক রোড নিয়ন্ত্রণে আছে যুবদল ইউনিটের জিয়া, শহীদ, লুচ্চা কামালের আধিপত্যে। এবং এর পেছনে যে মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের আশকারা আছে তা বোঝা যায় ক্যামেরার সামনেই দলবল নিয়ে হকারদের দেয় হুমকি ধামকি থেকে। এরা তো এরকম জুলুম করে নাই, আপনারা ক্ষমতায় না যাইতেই আপনারা জুলুম করেন। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, যিনি আবার ওই শ্রমিক দল নেতার আপন বড় ভাই, তার কাছে জানতে চেয়েছিলাম স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ সম্পর্কে। পুলিশও কয়েকবার বলছি যেগুলো সব ধরে ফেলা, বুঝছেন, যারা না আমরা ধরে ফেলাই। আমরা চাই না মানুষের লোক এগুলা নিয়ে করুক, কাজ চাঁদাবাজি করুক, এগুলো নিয়ে আমার পক্ষে না। আমরা চাই যে অ্যারেস্ট করুক। যদিও সিটি কর্পোরেশন বলছে বড় সমস্যা এসব হকারদের পেছনে থাকা রাজনৈতিক ইন্ধনদাতারাই। আপনার যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পার্টি আছে এখানে, তারা হয়তো একটু বসাচ্ছে। এখন আইন তো মান্য করার বিষয়, আইন তো প্রয়োগ করে তো আপনার একজনকে শুধরানোর সুযোগ নাই। এটাই স্পষ্ট, ফুটপাত দখল করে হকারদের এই ব্যবসা মোটেও সহজ সরল কোনো ব্যাপার নয়। এবং এর পেছনে যে রাজনীতিকদের এক ধরনের প্রচ্ছন্ন আশকারা থাকে সেটিও বলছেন সবাই। কিন্তু এখন যখন বড় একটি গণভ্যুত্থানের পর সব ক্ষেত্রে পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যখন বলা হচ্ছে এই সরকার সেভাবে রাজনৈতিক কোনো সরকার নয়, তখন এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে অনীহা কেন? এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সংগৃহীত অর্থের ব্যবহার যখন হয়, সেই অর্থ দিয়ে কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি থেকে শুরু করে নানা ধরনের অনিয়ম অথবা উচ্ছৃঙ্খল আচরণ তৈরি করা সম্ভব। সিটি কর্পোরেশনকেই জোরালোভাবে ভূমিকা পালন করতে হবে, তার আইনে যা আছে সেটি প্রয়োগ ঘটানো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে সোচ্চার ভূমিকা ব্যতীত এই অবস্থা থেকে কোনো মুক্তি মিলবে না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সড়ক দখল করে ব্যবসার নামে চাঁদাবাজি সেই আগের ধারায় কি থাকবে, নাকি তা বন্ধ হবে, নাকি ফি ব্যবস্থাপনার মাধ্যমে সরকার হকারদের একটি বৈধ পুনর্বাসনের দিকে নিয়ে যাবেন, সেটি এখন দেখার বিষয়। আজহার লিমন, এখন, ঢাকা। অনবোর্ড সার্ভিস চার্জ বাড়াতে কন্টেইনার জাহাজ থেকে পণ্য খালাসে বার্থ অপারেটররা গতি কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ করছেন শিপিং এজেন্টরা। এতে কন্টেইনার খালাসের সময় বেশি লাগায় জিসিবিতে জাহাজের গড় অবস্থানকাল বেড়ে গেছে। রপ্তানি পণ্য শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হচ্ছে। অভিযোগ অস্বীকার করে বার্থ অপারেটররা বলছেন দীর্ঘ 18 বছরেও সার্ভিস চার্জ বাড়াননি শিপিং এজেন্টরা। তাদের দাবি, রমজানে ইফতার, তারাবি ও সেহরির কারণে কর্মঘণ্টা কমেছে কাজের গতি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শৈলী। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের 6টি জেটিতে কন্টেনার জাহাজ ভিড়ে। বন্দরে নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেনার ওঠানো ও নামানোর কাজটি করেন। এজন্য প্রতি কন্টেনারে অনবোর্ড সার্ভিস চার্জ ও শ্রমিকদের মজুরি বাবদ 559 টাকা দেয় শিপিং এজেন্টরা।
বার্থ অপারেটরদের অভিযোগ, প্রতি বছর শ্রমিকদের মজুরি খরচের উপর 10% করে বাড়লেও সেবা খাতে গত 18 বছরে বাড়েনি 1 টাকাও। 2007 সালে নির্ধারিত দরেই এখনও কাজ করে যাচ্ছেন তারা। শিপিং এজেন্টদের অভিযোগ, বন্দরের সাথে আলোচনার মাধ্যমে চার্জ বাড়ানোর বিষয়টি চলমান থাকলেও জিসিবিতে কন্টেনার হ্যান্ডলিংয়ে ট্রেন প্রতি প্রয়োজন অনুযায়ী গ্যাং বা শ্রমিক দিচ্ছে না বার্থ অপারেটররা। কন্টেনার পরিবহনে ট্রেলারও মিলছে না ঠিকঠাক। এই অবস্থা চললে সার্বিক আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলছেন, বার্থ অপারেটরদেরকে প্রতি কন্টেনারে 8% চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তারা 110% দাবি করছে, যা যৌক্তিক নয়। দীর্ঘদিন ধরে তাদের রেটটা বাড়ানোর ব্যাপারে আমাদেরকে অ্যাপ্রোচ করে নাই। আমাদের কথা ছিল এটাই, এবং ওরাও অ্যাগ্রি যে 10% যেটা, এটা আসলে একটা অযৌক্তিক। তো এখন আমরা এটাই বলেছিলাম যে 10%টাকে যদি আমরা রহিত করে, এটাকে যদি আমরা সবাই মিলে, যে ব্যাপারে ওই বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন ওনাদেরও মতামত আছে, আমরা এটাকে যদি রহিত করতে পারি, তখন আমরা বসে আমরা ওই আপনাদের রেটটার ব্যাপার নিয়েও তখন আমরা কথা বলতে পারি। যদিও বার্থ অপারেটররা বলছেন, জাহাজের ডকুমেন্টেশন, কন্টেনারের ইম্পোর্ট এক্সপোর্ট পারমিশন সহ নানাবিধ সেবা দিতে তাদের খাটাতে হয় অতিরিক্ত জনবল। তাছাড়া 18 বছরে যন্ত্রপাতি কেনা সহ সব রকম ব্যয় বাড়লেও মাত্র 50 টাকা চার্জ বাড়ানোর প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। শিপিং এজেন্ট কন্টেইনার খাতে, জাহাজ খাতে এতটাই রেট বাড়িয়েছে, কিন্তু আমরা কোনোদিন তাদের কাছে এই বাড়তি রেট আমরা দাবি করিনি। কিন্তু এখন এমন একটা বাজারের এমন অবস্থা, আমাদের খরচের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এখানে আমাদের এখন বাড়তি ছাড়া আমাদের যেটা আমরা অধিকার, যেটা আমরা যেটা ডিজার্ভ করি ওদের কাছে, ওইটা আমাদের চাওয়া ছাড়া আমাদের আর কোনো এখন উপায় নেই। এদিকে এই বিষয়ে সরাসরি কথা না বললেও বন্দর কর্তৃপক্ষ জানায়, বিরোধ নিরসনে কমিটি কাজ করছে, দ্রুতই আসবে সমাধান। হাজরা শিউলে, এখন, চট্টগ্রাম। রমজানের সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে জমজমাট মাছ মাংসের বাজার। বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক, এবং সিলেটের কাজির বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে সবার আগে চলে যেতে চাই ওমর আপনার কাছে। ওমর, আপনার থেকে জানতে চাই, কারওয়ান বাজারে আজকে সকাল থেকে এই ছুটির দিনে মাছ মাংসের বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কথাই বাকি জানলেন। অনেক আজকে যেহেতু ছুটির দিন এবং হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম ছুটির দিন বলা চলে, আমরা এখানে যে মাছ মাংসের বাজার রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে কিন্তু আমরা সকাল থেকেই ক্রেতা সমাগমের একটা ভিড় দেখতে পাচ্ছি। আমরা যেমনটা জানি, রমজানে আসলে সারাদিন রোজা রাখার ফলে একটা আমেষের ঘাটতি তৈরি হয়, সেটি পূরণে কিন্তু রোজাদাররা সর্বদা চেষ্টা থাকে। সেই ক্ষেত্রে আমরা এখানে বাজার ঘুরে যেমনই দেখলাম যে গরু এবং খাসির মাংসের দাম কিন্তু গত বছরের তুলনায় এই বছর প্রায় সেম একই রয়েছে, এবং আমাদেরকে ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে খাসির মাংস এই বছর বিক্রি হচ্ছে 1100 থেকে 1250 টাকা কেজি দরে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 770 টাকা পর্যন্ত কেজি দরে। এবং তারা যেটি বলছেন যে খাসি এবং গরুর মাংসের দাম কিন্তু প্রায় একই রয়েছে, কিন্তু তবে খাসির মাংসের দাম কিছুটা, অর্থাৎ 40 থেকে 50 টাকার মতো দাম বেড়েছে। তবে এ নিয়ে আমরা আসলে ক্রেতাদের মধ্যে তেমন অসন্তোষ আমরা দেখতে পাইনি। আর এদিকে আমরা মাছের বাজারেও যদি আমি বলি, সেদিকে মাছের বাজারেও কিন্তু দামের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা এই বাজার ঘুরে যেমনটি দেখলাম যে রুই মাছ মানভেদে অর্থাৎ আকার ভেদে বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকা কেজি দরে। এছাড়াও যেই সকল ছোট মাছগুলো আছে যেমন পাবদা বা ট্যাংরা, এই ধরনের মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা কেজি দরে। তবে এদিকে কিন্তু কিছুটা চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ, যেমনটি আমরা দেখেছি যে যেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 2500 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সর্বনিম্নে আমরা যে মাছটি বিক্রি হচ্ছে দেখেছি সেটি হচ্ছে যে তেলাপিয়া বা পাঙ্গাস, এই ধরনের মাছগুলো কিন্তু 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে আমরা আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, ব্রয়লার মুরগি এবং হচ্ছে কক মুরগি এগুলোর দাম কিন্তু গত বছরের তুলনায় কেজি দরে 15 থেকে 20 টাকা আমরা কমেছে। আমরা যেটি দেখেছি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে এবং কক মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 70 টাকা কেজি দরে। এছাড়াও দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা কেজি দরে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এই বছর দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে আরেকটা বিষয় বলে রাখি, মাছ মাংসের বাজারে দাম কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু চালের দাম গত বছরের তুলনায় কিন্তু 15 থেকে 20 টাকা বেশি রয়েছে। এছাড়াও ভোজ্য তেলের দাম কিন্তু কিছুটা বেশি রয়েছে এবং ভোজ্য তেলের কিন্তু পর্যাপ্ত সংকট রয়েছে বাজারে। 2 লিটার থেকে শুরু করে 5 লিটার যেই তেলের বোতল রয়েছে সেটি কিন্তু একদম নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। এবার চলে যেতে চাবো সিলেটে, সেখানে চাঁদনী ঘাট ঠিক গাজীর বাজার থেকে আছেন সহকর্মী সন্দীপন শুভ। আপনার থেকে জানতে চাই যে সিলেটে আজকে মাছের বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সরবরাহ কোনো সংকট দেখতে পাচ্ছেন কিনা, আর পাশাপাশি বেচা বিক্রি নিয়ে যারা ক্রেতারা আছেন তারা সন্তুষ্ট কিনা? আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদীর তীর ঘেঁষা বিখ্যাত কাজীর বাজারে, এবং সেই কাজীর বাজারে সকাল থেকে কিন্তু আমরা আসার পর একটা চিত্র দেখলাম যে রমজান মাসের এখনও প্রথম সপ্তাহ চলমান রয়েছে এবং এই সপ্তাহে কিন্তু সব ধরনের মাছের দাম বেড়েছে। কেজি প্রতি 20 থেকে 40 টাকা, কোনো ক্ষেত্রে আরও বেশিও দাম বেড়েছে। তবে এই মাছের দাম বৃদ্ধির কারণ হিসেবে যখন আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু জানাচ্ছিলেন যে সরবরাহ কম থাকা, পাশাপাশি আমদানি কম হওয়া এবং বিশেষ করে লোকাল মাছ বা দেশীয় জাতের মাছগুলো একেবারেই না থাকায় বাজারের দাম কিন্তু বেড়েছে। এবং আজকে সকাল থেকে একটা বিষয় আমরা লক্ষ্য করছিলাম যে প্রচুর মানুষ বা প্রচুর ক্রেতাদের সমাগম থাকলেও মাছ কিন্তু সেভাবে উঠছে না, কারণ এখানে সকাল 7টা থেকে বা 8টা থেকে কিন্তু এখানে মাছের বাজারের যে বেচাকিনি শুরু হয়, সেই বেচা বিক্রি আজকে আমরা দেখলাম যে বাজারে মাছ সংকট থাকা এটি কম হচ্ছে। আমি যদি আজকের বাজার দর সম্পর্কে আপনাকে একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে রুই মাছ আকার ভেদে কিন্তু 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমি যদি কার্প জাতীয় যে মাছ রয়েছে, গ্রাস কার্পের কথা বলি, সেটি কিন্তু এখানে 200 থেকে শুরু করে 250 টাকা এবং কোনো জায়গায় 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে সেটি আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এবং আমি যদি বিশেষ করে মধ্যবিত্তরা যেসব মাছ ব্যবহার করেন বা তারা খেয়ে থাকেন, সেটি হচ্ছে তেলাপিয়া মাছ এবং হচ্ছে আরও যে মাছগুলো রয়েছে পাঙ্গাস মাছ, সেই মাছগুলোর দামও কিন্তু প্রতি কেজিতে 20 টাকা করে বেড়েছে। আজকে যদি আমি পাঙ্গাস মাছের কথা বলি, সেক্ষেত্রে 175 থেকে 180 টাকা এখানে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বেড়ে দাঁড়াচ্ছে যে 200 থেকে 220 টাকা। তার পাশাপাশি যদি আমি আর অন্যান্য মাছের কথা বলি, ছোটো মাছের কথা বলি, সেই মাছের দামও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আমি যেমনটি সকাল থেকে আমরা কিন্তু লক্ষ্য করছিলাম যে মাছের দাম বৃদ্ধির প্রধানতম কারণ হিসেবে বলছেন যে মাছের সরবরাহ কম থাকা। এই ছিল সিলেটের মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর কারওয়ান বাজার ও সিলেট থেকে মাছ মাংসের সবশেষ দরদামের খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সাহরির আয়োজন করছে ব্রাদারহুড নামের একটি সংগঠন। শিক্ষার্থীরা বলছেন, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এমন আয়োজন রমজানকে আরও তাৎপর্যময় করে তুলছে। বিস্তারিত জাভেদ আবদুল্লার প্রতিবেদনে। রমজান মাসে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র এই মাস জুড়েই ভোর রাতে সেহরি খেয়ে করা হয় রোজার নিয়ত। রহমত ও বরকতের এই মাসে সাহরির আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ব্রাদারহুড নামের সংগঠনটির নিমন্ত্রণে প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সেহরি খেতে আসছেন শতাধিক অসচ্ছল শিক্ষার্থী, যারা একে অন্যের সহপাঠী। শিক্ষার্থীরা জানান, একসাথে সেহরি করতে পেরে খুশি তারা। বলেন, এমন আয়োজন রমজানকে আরও মহিমান্বিত করে তোলে। অন্য সময় আমাদের ক্যান্টিনের যে মেনুর যে দামগুলো থাকে, রমজান মাস আসলেই সেটা 15 থেকে 20 টাকা হচ্ছে যে বেড়ে যায়। খাবারের মানের খুব বেশি পরিবর্তন হয় না। হয়তো আমাদের পরিচিত কেউ হতে পারে বা আমরা তাকালে তারা লজ্জা পেতে পারে, সেজন্য তাদের এই পরিচয় গোপন রেখে কিন্তু এই উদ্যোগটা আসলে নেওয়া, যাতে তারা হচ্ছে
সেহরি করে তারা হচ্ছে সারাদিন ভালোভাবে রোজাটা করতে পারে। আয়োজকেরা বলছেন নিজেদের পরিশুদ্ধি করতেই এমন আয়োজন। রুটিন করে আমরা একটা মেনু তৈরি করি এবং আমরা 3 ধাপে রাতে আমরা ওইটা তদারকি করি। খাবারটা যেন একদম হোমমেড ঘরোয়া স্বাদের আমার মায়ের হাতের রান্নার মতো যেন হয়, সেই প্রয়াসটা আমরা বজায় রাখতে চেষ্টা করি। তাদের আশা এমন উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও সুদৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধন। এই আয়োজন চলবে মাসব্যাপী। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর শিক্ষাঙ্গনগুলোতে দলগত ইফতার আয়োজন চলছে এবং এই সমস্ত ইফতারগুলোতে ঢল নামছে শিক্ষার্থীদের। ক্যাম্পাসের খোলা আকাশের নিচে পরিবেশন করা হচ্ছে ইফতার, ভাগাভাগি করে খাচ্ছেন সবাই। তাদের বিশ্বাস আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি পারস্পরিক সম্পর্কের উন্নতি করছে এমন আয়োজন। আর অন্যদিকে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর ইফতার বিতরণ কর্মসূচি যেন ভালো কাজের প্রতিযোগিতা। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। উচ্চ মাধ্যমিক পড়ুয়া ঢাকা ৬ শিক্ষার্থী শখের বশে ইফতার করতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। তাই তো ইফতারের প্রস্তুতিতে তাদের এই দলগত প্রচেষ্টা। শিক্ষার্থীরা বলছেন অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো এই ক্যাম্পাসে ইফতার করা। নতুন অনুভূতি ও বড়দের বন্ধুত্ব কাছে থেকে দেখতে পারা দারুণ অভিজ্ঞতা বলছেন তারা। খোলা মাঠে একটা ইফতার করে একটা আলাদা মজা আছে, এই জন্য সবাই মিলে আর কি এই উদ্যোগটা নেওয়া। ফ্রেন্ডসরা মিলে সবাই একসাথে ইফতার করলে মানে ফ্যামিলির মতো একটা কমফোর্ট জোনের একটা ফিল পাই। বিকেল ৫টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে শিক্ষার্থীদের আনাগোনায় টইটম্বুর হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলছেন খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে ইফতার করতে পারা বাড়তি আনন্দের। ২৪শে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানটা পালন করছিলাম, তখন মনে হতো যে আমি একটা দাসত্বের মধ্যে ছিলাম, নিজের মতো ইফতার করার সুযোগ ছিল না। কেউ আমাদের বাধা দিচ্ছে না, কোনো গ্রুপ থেকে মেসেজ আসছে না যে সবাই একসাথে ইফতার করতে পারবে না। পরিবারের সদস্য ছাড়া ইফতারে অপূর্ণতা থাকলেও শিক্ষার্থীরা বলছেন ক্ষণিকের জন্য বন্ধুত্বের মিশেলে এই সময়টুকুই হয়ে ওঠে অনন্য। দলগত ইফতারে আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নতি হয় বলে বিশ্বাস শিক্ষার্থীদের। খোলা আকাশের নিচে ইফতার করছি। অন্যান্য দেশে ট্রেডিশন আছে, আমাদের দেশে এটা একটু কম, মানে আমরা অনেক কষ্ট করে বাসা থেকে অনুমতি নিয়ে হচ্ছে এভাবে এসে ইফতার করছি। তো এটা আসলেই স্মৃতির পাতা অনেক বড় একটা অধ্যায় হয়ে থাকবে। জামাতবদ্ধ হয়ে একটা কোনো খাবার খেলে এটার মধ্যে আল্লাহ অটোমেটিক রহমত দেয়, আর ইফতারি তো আরো মানে বড় একটা ফজিলত। আনন্দ ঘন ও ইবাদতের এই সময়টুকুই স্মৃতির পাতায় ধরে রাখতে কেউ কেউ ছবি তুলছেন মুঠোফোনে। তাই তো সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে ইফতার করতে ক্যাম্পাস ছেড়ে গেলেও ইফতার করতে আসতে চান ক্যাম্পাসে। অনেকদিন পরে ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে, একসাথে সবাই ইফতার করতেছি। পরিবারের বাইরে আরো একটা পরিবার পাইছি এখানে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিতরণ করছে ইফতার। এভাবে শিক্ষার্থীদের পাশে থাকাকে দেখছেন ভালো কাজের প্রতিযোগিতা হিসেবে। লম্বা যে লাইনটি দেখছেন সেটি ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ কর্মসূচির একটি অংশ। তারা ইফতার বিতরণ করছে, সেটি আজ থেকে ১৫ বছর আগে সেটি অলীক স্বপ্নই ছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর শুধু ছাত্র শিবিরই নয়, অন্যান্য রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাও অবাধ এই কর্মসূচি পালন করছে। এমনও দেখা যাচ্ছে হলে অনেকে ইফতারি পেত না বা তাদের অর্থনৈতিক সমস্যা ছিল, অল্প করে ইয়ে করতো। তো এটা করার কারণে দেখা যাচ্ছে যে একটা মহান উদ্যোগ চলে আসছে, অনেকে ইফতারি পাচ্ছে। যখন সবাই কাজ করার সুযোগ পায় তখন সর্বোচ্চ ভালো কাজের মাধ্যমে সেই জায়গায় রিলেভেন্ট থাকতে হয়। তো এই কারণেই আমরা মনে করি যে সকল ছাত্র সংগঠনই ভালো কাজের প্রতিযোগিতা করছে। মুক্ত পরিবেশে সুযোগ পেয়েছি, এটা আমরা এই যে এখন দেখবেন যে এখানে অসংখ্য আমাদের রোজাদার বলেন বা আরও অন্য ধর্মের লোক কিন্তু এখানে আছে। সবাই মিলে একটা উৎসবমুখরভাবে বলতে পারেন এটা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এখন সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদের প্রতিটা হলগুলোতে ছাত্রদলের পক্ষ থেকে রমজানের যে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। আজানের সঙ্গে সঙ্গে তৈরি ইফতার পরিবেশনের মধ্য দিয়ে সম্পন্ন হয় আল্লাহর নৈকট্য লাভের এ পথ। প্রতি রমজানে এমন কর্মসূচি চালু রাখার কথা বলছে ছাত্র সংগঠনগুলো। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। দর্শক, এখন বাণিজ্যের সময় হলো একটা ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণ পরেই, সাথে থাকুন।
বিরতির পর ফিরে এলাম এখন বাণিজ্যে। দর্শক, নজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। নতুন করে কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে সেখানে। অগ্রিম চাঁদা দিয়ে টোকেন ছাড়া যদি কেউ বনে প্রবেশ করে তখনই দেখা যায় নির্যাতন, আদায় করা হয় মুক্তিপণ। গত 4 মাসে সুন্দরবন থেকে 30 জনেরও বেশি জেলেকে অপহরণ করা হয়েছে এভাবে, যাতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন বনজীবীরা। সাতক্ষীরা থেকে আসান রাজীবের প্রতিবেদনে ছবি তুলেছেন মাসুদ রানা। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রায় 20 লাখেরও বেশি মানুষের বসবাস। বিকল্প কর্মক্ষেত্র না থাকায় এখানকার অধিকাংশ মানুষই সুন্দরবনের ওপর নির্ভরশীল। নদী খালে মাছ কাঁকড়া শিকার, বন থেকে মধু ও গোলপাতা আহরণ সহ নানান পেশার সঙ্গে জড়িত বনজীবীরা। সম্প্রতি সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা বেড়েছে। অপহরণ করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। এতে আতঙ্ক নিয়ে বনে প্রবেশ করতে হচ্ছে বনজীবীদের। সুন্দরবনের পাশেই বসবাস জেলে পরিবারগুলোর। তাদেরই একজন সুন্দরবন তীরের দাতিনাখালী গ্রামের জেলেপল্লীর বাসিন্দা সায়রা খাতুন। তার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে নদীর দিকে পথ চেয়ে। সুন্দরবনের গহীনে মাছ কাঁকড়া শিকারে যাওয়া স্বামী ও সন্তানের বাড়ি ফেরার অপেক্ষায়। তবে আগে বনে বাঘ কুমিরের ভয় থাকলেও এখন আবারও বনদস্যুদের হাতে জিম্মি হয়েছে কিনা সেই শঙ্কায় থাকতে হয় তাকে। তা ঘুম খাওয়া থাকে না, চিন্তা ভাবনাই। আর ওইভাবে জলদস্যুর দিকে একই সন্ধ্যা এক মানুষ তুলে নিয়েছে, ওখানে শুনে যে একটা লোক তুলে নিয়েছে, সেখানে নিজেরাই চিন্তা ভাবনা করি জানলা যেন শত্রুর মুখে যেন না কারোর না পায় না বাচ্চা কাছা করলে আসবে, এই চিন্তাই করি। পাশের কালিঞ্চি গ্রামের বনজীবী সুজন মুন্ডা গত মাসে নৌকা সাজিয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের কবলে পড়েন তিনি। পরে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেও ভয়ে আর যাওয়া হয়নি সুন্দরবনে। কাজ হারিয়ে অভাব অনটনে দিন কাটছে তার। ওখানে আমি কাঁকড়া ধরতে গিয়েছিলাম, যাওয়ার পরে 3 দিন অতিবাহিত হওয়ার পরে আমাকে ডাকাতে ধরছিল। ধরার পরে আমরা 3 জন ছিলাম। 3 জন থেকে বললো যে একজনকে আমাদের সঙ্গে থাকতে হবে, টাকা না দেওয়া পর্যন্ত আমাদের কাছে নৌকা বাইতে হবে আর কি। স্থানীয়রা বলছেন গত 4 মাসে সুন্দরবনের নদীখাল থেকে মুক্তিপণের দাবিতে সুজন মুন্ডার মতো অন্তত 30 জন বনজীবীকে অপহরণ করে দস্যুরা। আগের মতো বেশ কয়েকটি বনদস্যুর দল সক্রিয় হয়েছে। অপহরণের পর মুক্তিপণ আদায় করা হচ্ছে, দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন। ভয়ে থানায় অভিযোগও দায়ের করছে না ভুক্তভোগীরা। গত 5 আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া অনেকেই এসব অপরাধে জড়িয়েছেন বলেও অভিযোগ স্থানীয়দের। 5 আগস্টের পরে আমাদের এই নায়াগন ভয় জলদস্যুর ভয় থেকে এখন তারা জঙ্গলে যেতে পারছে, হাতে গোনা 2-1 যাচ্ছে। এখন বর্তমান অবস্থা হচ্ছে জলদস্যু যে পরিমাণ জঙ্গলে আছে, এক নৌকা ধরলি 20,000 40,000 যার কাছ থেকে যেমন নিচ্ছে। জলদস্যু বনদস্যুদের হাতে মাইর খেয়েছে এবং তাদের জিম্মিদারকে অনেক মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। যতটা টাকা আমরা সুন্দরবনে এই মাছ কাঁকড়া ধরে আয় করতে পারি না, তাছাড়া দ্বিগুণ টাকা ওদের দেওয়া লাগে। আমি যাব, আমাকে আগাম টাকা দিতে হবে। এই টাকাটা আমাদের না থাকার কারণে আমরা মাছ কাঁকড়া ধরতে সুন্দরবনে আর কি যেতে পারতেছি। জঙ্গলে যাব কতগুলো ভয়, ডাকাতের ভয়, কুমিরের ভয়, বাঘের ভয়, কত জলদস্যুর ভয়। বর্তমানে এত পরিমাণ জলদস্যু ডাকাত যা আমরা কোনো রকম সুন্দরবনে আমরা ডাকাতির জন্য আমরা কামাই রোজগার করতে পারছি না। 2016 সাল থেকে ধাপে ধাপে সুন্দরবনের গহীনে থাকা 32টি দস্যুদল অস্ত্রসহ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরপর 2018 সালের 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে সরকার। সুন্দরবনে অপরাধ বাড়লে একদিকে যেমন বনজীবীদের জীবিকা হুমকির মুখে পড়বে, অন্যদিকে কমবে রাজস্ব আদায়। এছাড়া কমে আসবে পর্যটকের সংখ্যাও। তবে বন বিভাগের কর্মকর্তা বলছেন এরই মধ্যে অভিযান চালিয়ে বনদস্যুদের কাছ থেকে 10 জেলেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত অব্যাহত রয়েছে টহল। বনদস্যুর ব্যাপারে বন বিভাগ একেবারেই জিরো টলারেন্স। আমরা এলাকার জনগণ, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধি সবাইকে নিয়ে এই অভিযান অব্যাহত রাখার চেষ্টা করতেছি। বনদস্যুর ব্যাপারে কোনো আপোষ নেই, কারণ তারা দেশ ও সমাজের শত্রু, জেলে বাওয়ালির শত্রু। তাদের ব্যাপারে বন বিভাগ শতভাগ কঠোর আছে। নিয়মিত টহলের পাশাপাশি দস্যুদের বিরুদ্ধে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। গত কয়েক মাসে
পশ্চিম সুন্দরবন থেকে অন্তত ৩০ জন জেলেকে অপহরণ করে বনদস্যুরা। তাদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু এ ঘটনায় একটিও মামলা দায়ের হয়নি। ক্ষতিগ্রস্ত জেলেরা বলছেন, এ ধরনের ঘটনায় মামলা করলে আবারও নতুন করে তাদের উপরে নির্যাতন করা হবে। তাই সরকারের পক্ষ থেকে দস্যুতা নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আহসান রাজীব, এখন সুন্দরবন, সাতক্ষীরা। দর্শক, সাভারের আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় সড়কে তৈরি হয়েছে খানাখন্দ, যাতে তৈরি হয়েছে 10 কিলোমিটারের বেশি যানজট, যাতে প্রতিনিয়ত ভোগান্তিতে এই পথে চলাচলকারীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার জামগড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার থেকে জানতে চাই যে ছুটির দিনে সড়কে যানজট কেমন দেখতে পাচ্ছেন, আর যানজট নিরসনে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কর্তৃপক্ষ নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক, আপনি যেমনটি বলছিলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে কিন্তু বেশ কয়েক বছর ধরে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতির সৃষ্টি হয়েছে এবং যানজট আসলে সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত অবধি কিন্তু একটা রুটিনে পরিণত হয়েছে, এমনটি কিন্তু বলাই যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করার কারণে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দ এবং নির্মাণ সামগ্রী রেখে নির্মাণ কাজ চালানোর কারণে কিন্তু এই সড়কটি যারা ব্যবহার করছেন তারা কিন্তু প্রতিনিয়তই ভোগান্তির মধ্যে পড়ছেন। বিশেষ করে এই নবীনগর এবং চন্দ্রা মহাসড়ক এবং বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের আশপাশে যারা বসবাস করছেন, স্থানীয় সাধারণ জনগোষ্ঠী যারা, তারা আসলে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছেন। এবং যদি একটু বলি, আশুলিয়া থেকে শুরু করে আশুলিয়া, জিরাবু, জিরানি, আব্দুল্লাহপুর, বলিভদ্র, তারপর শ্রীপুর অবধি এই যে 10 থেকে 11 কিলোমিটার জায়গা, এই জায়গাটিতে আসলে সবসময় কিন্তু যানজট লেগে থাকছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ধীর গতি এবং নিয়ম না মেনে কাজ করার ফলে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এবং পুলিশিং এর যে একটা ব্যাপার, পুলিশও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে যানজট নিরসনে ভূমিকা রাখার কথা, সেই জায়গাটি থেকে কিন্তু আসলে আমরা দেখেছি স্থানীয়রা বলছেন যে সেটা আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু শতভাগ আসলে সেভাবে যে যানজট নিরসনে ভূমিকা রাখার কথা সেটি করছেন না। একদিকে পুলিশের প্রতি মানুষের যেই আস্থার জায়গা সেটি আসলে ওইভাবে এখনো ফিরে আসেনি, অন্যদিকে পুলিশের সংখ্যাও কিন্তু কম, সে কারণে যানজট কিন্তু অনেকটা লেগেই থাকছে। বিশেষ করে এই যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন বয়স্ক, নারী, শিশু এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী যারা, তারা কিন্তু অনেকে সময় মতো ক্লাসে যেতে পারছেন না। এবং যারা রুগী, তারা অ্যাম্বুলেন্সে অনেক রুগীকে আমরা শুনেছি বিভিন্ন সময় সঠিক সময়ে হাসপাতালে না পৌঁছাতে পারার কারণে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটেছে। যদিও এইসব বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকের সাথেও আমার কথা হয়েছিল, তারা বলছেন তাদের কাজ আসলে তারা করছেন এবং চেষ্টা করছেন যতটুকু কম জনভোগান্তি দেওয়া যায়। যদিও এক্সপ্রেসওয়ের যে কাজ দেওয়া হয়েছে কন্ট্রাক্টরকে, তাদেরকে বলা হয়েছিল জনভোগান্তি যাতে না হয় এবং কাজের জন্য জনগণের চলাচলের রাস্তাটা নিশ্চিত করে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার কথা ছিল, কিন্তু দেখা গেছে তার উল্টো চিত্র। তারা আসলে সড়ক দখল করেই কিন্তু তারা নির্মাণ কাজ চালাচ্ছে এবং সে কারণে কিন্তু জনভোগান্তি বেশ চরমে কিন্তু বলা যায়। এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটু জানিয়ে রাখছি, শিল্পাঞ্চল আশুলিয়ায় এই ধরনের যানজট, রাস্তায় খানাখন্দ এবং খানাখন্দের কারণে যান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটছে, সে কারণে শিল্পাঞ্চলের যে শিপমেন্ট, সেই শিপমেন্টেও কিন্তু বিঘ্ন ঘটছে, এমনটি কিন্তু বলছেন শিল্প কারখানার মালিকরা। এই ছিল যানজটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাইপাইল থেকে আমার কাছে বিস্তারিত। দর্শক, সাভারের আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করতে গিয়ে খানাখন্দ তৈরি হচ্ছে রাস্তায়, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী হুমায়ুন কবির। দর্শক, এখন বাণিজ্যের সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে বিরতির পর ফিরে এলাম এখন বাণিজ্যে। রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। এতে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে হোটেল, মোটেল ও সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসার প্রতিষ্ঠান। গত 4.5 মাসে ভালো ব্যবসা থাকলেও রমজানের এই শুরুতেই চরম খরা দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। তবে ঈদ ঘিরে আবারও পর্যটন খাতে প্রাণ সঞ্চার হওয়ার আশা করছেন তারা। মন্তোষ বেদকর প্রতিবেদন, যেখানে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল।
সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখ, চিরচেনা যানজট নেই, ফাঁকা সড়ক আর দুপাশের দোকানপাট বন্ধ। শহরের রেস্তোরাঁগুলোর চিত্র একই, খালি পড়ে আছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। প্রায় 4.5 মাস ভালো ব্যবসার পর রমজানের শুরু থেকেই পর্যটক কম কক্সবাজারে। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাত সহ সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে ধীর গতি। অলস সময় কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী, বিচ বাইক চালক ও ফটোগ্রাফারদের। খালি পড়ে থাকা সৈকত যেন জানান দিচ্ছে পর্যটন খাতে নীরবতার চিত্র। রমজান থেকে ব্যবসা নেই, এখন ফাঁকা, কক্সবাজার এখন ফাঁকা। মানুষের দল কমে গেছে, এখানে মানুষজন কম, এখানে রোজার এখানে হোটেল বাণিজ্য খুবই, ব্যবসা বাণিজ্যের দিকে একটু হালকা হয়ে গেছে। আমরা এমনি নামি ঘুরে ফিরে চলে যাই, কারণ গাড়িগুলো বসায় রাখলে সমস্যা, বসায় রাখলে একটা না একটা ক্ষতি হয়ে যায়। আমরা তো প্রতিদিন আসি, এখন গাড়ির তেলের টাকাটা শুদ্ধ পাই না, প্রচুর লোকজন কম, একদম নাই বললেই চলে। এর আগে 2000-3000 করে মারতাম, এখন তো 500 টাকা মারতে কষ্ট হয়ে যায়। পর্যটক না থাকায় বন্ধ রয়েছে হোটেল, মোটেল জোনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এরই ফাঁকে ঈদের ছুটিতে ব্যাপক পর্যটক সমাগমের আশায় কিছু হোটেল, রেস্তোরাঁয় চলছে সংস্কার কাজ। এই মাসটাকে আমরা মূলত আমাদের প্রতিষ্ঠানগুলোকে রেনোভেশন করার জন্য, মানে সংস্কার করার জন্য রং এবং বিভিন্ন বিষয়ে কাজ যেগুলো ভাঙাচোরা হয়, এগুলো আমরা এই মাসটাকে মোটামুটি 30 দিনে আমরা কাজগুলো গুছিয়ে নিয়ে, যাতে ঈদের পর থেকে পরবর্তী সময়ে আমরা ব্যবসায়ী যারা পর্যটক আসবে তাদের সেবা দিতে পারি, তারা যেন পরিবার পরিজন নিয়ে একটা স্বাচ্ছন্দ্যবোধ পরিবেশ পায়, আরামদায়ক পরিবেশ পায়। আবারও সমুদ্রের নোনা জলে উচ্ছ্বাসে মেতে উঠবেন হাজারো পর্যটক, প্রাণ ফিরে পাবে সমুদ্র সৈকত, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। এখন কক্সবাজার। ইতালির শপিং মলগুলোতে জমজমাট হতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নতুন আকর্ষণীয় ডিজাইনের সব পোশাক নিয়ে বসেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্রেতা সমাগমও বেশ। এই অবস্থায় ঈদ বাজার ঘিরে এবার জমজমাট বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। রমজানের শুরুতেই ইতালির রোমে বইছে ঈদের আমেজ। ক্রেতা সমাগম বাড়ছে শপিং মলগুলোতে। এতে এখন থেকে জমজমাট ঈদকেন্দ্রিক কেনাকাটা। ঈদে নিজেকে রাঙিয়ে তুলতে ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমানরাও কিনছেন পোশাক ও প্রসাধনী সামগ্রী। নতুন পোশাক কিনতে সবচেয়ে বেশি ভিড় প্রবাসীদের। সাধ্যের মধ্যে শিশুদের আবদার করা পোশাক কিনে দিচ্ছেন অভিভাবকরা, পাশাপাশি কিনছেন নিজেদের জন্য। ঈদের আমেজ শুরু হয়ে গেছে। নিজের জন্য একটা পাঞ্জাবি ক্রয় করলাম এবং পরিবারের জন্য কিছু জিনিস দেখে গেলাম, যেটা পরবর্তীতে নিয়ে নেব। আশা করি প্রবাসে এবার ঈদ খুব ভালো কাটবে। এই অবস্থায় ব্যস্ত সময় পার করছেন ইতালির পোশাক ও প্রসাধনী সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীরা। রুমের বিপণী বিতানগুলোতে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইনের পোশাক। বেচাকেনা জমজমাট হওয়ায় এবার ভালো ব্যবসার আশা বিক্রেতাদের। প্রতি বছরের ন্যায় রোজার শুরু থেকেই আমাদের ব্যবসা শুরু হয়ে গেছে। তো আমরা এবার বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আকর্ষণীয় পোশাক আনার চেষ্টা করেছি। ঈদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে রমজানের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের বেচা বিক্রি ভালোই হচ্ছে। ঈদ সামনে রেখে আগামী দিনগুলোতে নতুন ডিজাইনের পোশাক ও প্রসাধনী সামগ্রীর চাহিদা আরও বাড়লে প্রত্যাশার চেয়েও বেশি লাভবান হওয়ার আশা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। এখন বাণিজ্যের সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণ পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম এখন বাণিজ্যে। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররাই অবসরের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া। তামিম মুশফিকদের মতো কিংবদন্তি ক্রিকেটারদেরকেও এমন বিদায়ের দৃষ্টান্ত নেতিবাচকভাবেই দেখছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা। কারণ খোঁজার পাশাপাশি ক্রিকেটার নাকি ম্যানেজমেন্ট, কাদের দায় বেশি সেটিও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তারা। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। 22 গজে অভিষেক, কিন্তু বিদায় সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ ক্রিকেটে তারকা ক্রিকেটারদের অনেকের শুরু আর শেষের গল্পটা এমনই। মাশরাফি থেকে শুরু করে তামিম, রিয়াদ, বিদায় বেলায় প্রাপ্য প্রাপ্তিটা জোটেনি কারোরই। এই যেমন মুশফিকের 19 বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষেও বিদায়ের অঙ্কটা ঠিক মেলেনি, হয়েছে 19-20।
কিন্তু যাদের লম্বা ক্যারিয়ার থাকে তাদের কাছে আমার কাছে মনে হয় অফিসের কাছ থেকে মানে দেশের কাছ থেকে বা যে টিমে খেলছে সেই টিমের কাছ থেকে এটা আশা করতেই পারে বা তারা আশা করেন যে সুন্দর সময় সুন্দরভাবেই একটা বিদায় হবে এবং মাঠ থেকে বিদায় হবে। সিলেক্টরদের থেকে একটা কল থাকা উচিত যে সিলেক্টররা আগের থেকেই সম্মানের সাথে মানে ডিসকাশন। দেশের ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটারদের বিদায়ী লগ্নে কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বা এখনও হচ্ছে তার ব্যাখ্যা পাওয়া গেল জাতীয় দলের সাবেকেই উইকেট কিপার ব্যাটারের কাছেই। 100 ভাগের মধ্যে 70-75% বলবো ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব আছে। প্লেয়ার নিজেকে বুঝতে হবে যে আমি এনজয় করছি কিনা, আমি পারফর্ম করছি কিনা, আমার দলের আর আমার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি জায়গাটা আটকা রাখছি কিনা। তো এটা নিজেকে উপলব্ধি করতে হবে। বাট আমি মনে করি ম্যাক্সিমাম প্রায়োরিটি হচ্ছে ম্যানেজমেন্ট, যে আমি আমার প্লেয়ারকে নিয়ে কতখানি ভাবছি সেটা প্লেয়ারের সাথে শেয়ার করা। ক্যারিয়ারের শেষ অধ্যায়ের অন্তিম মুহূর্তে এসে মাঠ তো দূরের কথা, সংবাদ সম্মেলন পর্যন্ত এড়িয়ে যান মুশফিকরা। অনানুষ্ঠানিক সমাপ্তি টানার এই রীতির পেছনের কারণটা সমালোচনার ভয় নাকি অন্য কিছু? একটা ক্ষোভও তো হতে পারে। ধরেন আপনি মেইন স্ট্রিমের মিডিয়া তো কখনো কখনো তো পারফরমেন্সের খারাপের জন্য তো আপনার সমালোচনা করছে, কখনো আবার আপনি যখন ভালো খেলছেন তখন আপনার খুব স্তুতি করছে। একই অবস্থা বিসিবির থেকেও হয়তো বা এমন কোনো দিক আছে যেটা বিসিবির সামনাসামনি যেতে পারতেছে না। নিশ্চয়ই বিসিবির এখানে জবাবদিহিতার কিছু জায়গা আছে। এমন তো না যে মুশফিক কোনো ক্রাইম করছে, যে মুশফিককে অপছন্দ করছে, ঘৃণা করছে, তা তো না। হয়তো রিটায়ারমেন্টে গেছেন, কিছু কথা আসবে, সেই কথাগুলো আনসার দিতে হবে মুশফিকের মুখ থেকে। সে হয়তো চেয়েছে যে না আমি একটু নিরিবিলি থাকতে চাই, আমি আমার ফেসবুক স্ট্যাটাস দেবো, আমি মিডিয়াতে বেশি লাইমলাইটে আসতে চাই না। তামিম মুশফিক কিংবা মাশরাফি সাকিবরা শিরোপা এনে দিতে না পারলেও দেশের ক্রিকেটে তাদের অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। তাদের মলিন বিদায় কখনোই কাম্য নয়। তবে সেজন্য বিসিবি ও ক্রিকেটার দুপক্ষেরই সতর্ক হওয়া জরুরি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। দর্শক, শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলন দমনে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ, আর এতেই পরিবর্তন আসে বিবিসির হার্ড টকে ভোলকার টোক। রাজনৈতিক পট পরিবর্তনেও থামেনি সড়ক ফুটপাতে দখলবাজি, শুধু গুলিস্তানেই বছরে চাঁদাবাজি অর্ধশত কোটি টাকা। যে অর্থটা তারা সংগ্রহ করেন সেই অর্থ কিন্তু ওই ব্যক্তি একা ভোগ করেন, ব্যাপারটা এরকম না। তাকে ওখানেও একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট মেনটেন করে তাকে এই অর্থ বহুদূর পর্যন্ত তাকে পৌঁছে দিতে হয়। চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর শিপিং এজেন্ট বিরোধ, শিপমেন্ট ও আমদানি পণ্য ডেলিভারিতে দেরি হওয়ায় ভোগান্তি। এবং সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অবসরের ঘোষণা কাম্য নয় বলছেন বিশ্লেষকরা। খেলোয়াড় ও বিসিবিকে সতর্ক হওয়ার তাগিদ। দর্শক, এই ছিল এখন বাণিজ্যে। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।